আমরা দেখলাম যে মুসলিম লীগ বিলুপ্ত হয়ে গেল ৭১ সালে তাদের ভূমিকার কারণে। আবার ২৪ সালের ভূমিকার কারণে কি আওয়ামী লীগ এরকম বিলুপ্তির ঝুঁকির মধ্যে পড়ে গেল কিনা? আওয়ামী লীগ অত্যন্ত দুর্বল হয়েছে, একদম ধ্বংস হবে কি না সেটা নির্ভর করবে তাদের নেতৃত্বের উপরে। অন্যান্য নির্বাচনের সঙ্গে এই নির্বাচনের তুলনাটা কেমন দেখছেন, কেমন করছেন? এটি আমি বলবো একটা অনন্য নির্বাচন। বিএনপির এই বিজয়, জামাতের এই উত্থান, এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ২৪-এর অভ্যুত্থানের একটি বিষয়। এই ২৪-এর অভ্যুত্থানে জামাত ইসলামের যে রোলটি এটি ছিল পজিটিভ। তাহলে বিএনপি কেন ভালো করেছে? বিএনপি কিন্তু ১৫টি বছর এই আন্দোলনের সাথে ছিল। জুলাই বিপ্লবে কি আপনি বলতে চাচ্ছেন বিএনপির বিশেষ ভূমিকা ছিল না, যেটা জামাতের বিশেষ ছিল? বিশেষ না, ব্যাপক ভূমিকা ছিল। তারেক রহমান সাহেব লন্ডনে বসে কিন্তু এই আন্দোলনটাকে নিয়ন্ত্রণ করেছেন। ১৫ বছরে তাদের অসংখ্য নেতাকর্মী গুম হয়েছে, মারা গেছে। বিএনপি এদেরকে কিভাবে মনে রাখবে, আপনি কি মনে? তারেক রহমান সাহেবের কন্ট্রিবিউশন সবচেয়ে বড় ছিল। রাজনীতিতে সেইটিকে থাকবে যিনি সৃষ্টিশীল সিদ্ধান্ত গ্রহণ দিতে পারবে। লক্ষণীয় বিষয় হচ্ছে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী যার বয়স ৬০ বছর। পলিটিশিয়ানে কি থাকতে হবে? কারেজ, কারেক্ট ডিসিশন, কুইক ডিসিশন, এটা কিন্তু তারেক রহমান সাহেব আছে। আমার মনে হয় তার ক্যাবিনেটটা এবার হয়তো বা বয়সদের বার্ধক্য এবং মধ্যবয়সের নেতাদের একটা সমন্বয় সাধিত হবে। জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির বিপুল সংখ্যাগরিষ্ঠতা কোনো বাধা হয়ে দাঁড়াবে কি না? আমার মনে হয় বিএনপির দেশীয় এবং ইন্টারন্যাশনাল প্রেক্ষাপট বিশ্লেষণ করে অগ্রসর হবে। একজন প্রেসিডেন্টের সার্বভৌমত্বের প্রতীক হিসেবে বেশি শক্তিশালী অবস্থান থাকে, না একজন প্রধানমন্ত্রীর শক্তিশালী অবস্থান থাকে? আসলে দুটোই গণতান্ত্রিক ফর্ম্যাট। ওয়েস্টার্ন সোসাইটির সাথে আমার বাংলাদেশকে কিন্তু এই মুহূর্তে কম্পেয়ার করলে চলবে না। তারেক রহমানের ক্যারিশমাটা কি স্যার? ক্যারিসমেটিক লিডারের দুটো একটা খারাপ দিক আছে। ওই ক্যারিশমা যদি ধরে না রাখতে পারে তাহলে কিন্তু দেশের জন্য, পার্টির জন্য, দুটোর জন্য তার ক্ষতি হবে। পার্লামেন্ট ক্যান ডু অ্যান্ড আনডু এভরিথিং। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। BanglaNews24.com এর নিয়মিত আয়োজন এডিটরস চয়েসে আপনাদেরকে অভিনন্দন। আজকে আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী, যিনি এই মুহূর্তে রাষ্ট্রবিজ্ঞান শুধু নয়, বাংলাদেশের রাজনীতি, ভূ রাজনীতি নিয়ে যেসব বিশ্লেষণ করেন তা মানুষকে ভাবিয়ে তোলে এবং যেগুলোর চিন্তার খোরাক যোগায় এবং অনেক রাজনৈতিক জটিল সমীকরণের সমাধান এনে দেয়। এবং তার আরেকটি বিশেষ পরিচয় আছে, তিনি বাংলাদেশের নবনির্বাচিত হবু প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরাসরি শিক্ষক। তিনি যখন ক্লাস নিতেন সেই ক্লাসে বসে আজকের হবু প্রধানমন্ত্রী তারেক রহমান ক্লাস করতেন, তার চেম্বারে যেতেন, তার কাছ থেকে অনেক দীক্ষা শিক্ষা নিয়েছেন এবং দিক নির্দেশনা নিয়ে তিনি তার ছাত্র জীবন সমৃদ্ধ করেছেন। সেই কারণেই তার সম্পর্কেও, তারেক রহমান সম্পর্কেও জনাব নুরুল আমিন ব্যাপারীর অনেক ধারণা রয়েছে। আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকের যে নির্বাচনে ভূমিধস বিজয় পেল জাতীয়তাবাদী দল বিএনপি, সে বিষয় নিয়ে কথা বলবো। নির্বাচনের এই প্রেক্ষাপট, এখানে আসা, এর পেছনের কারণ এবং আগামী দিনের ভবিষ্যৎ ইত্যাদি বিষয় নিয়ে আমরা চলে যাচ্ছি অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী। স্যার, আপনাকে প্রথমে অভিনন্দন আমাদের স্টুডিওতে আসার জন্য, আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনি একটু স্যার বলবেন যে এই নির্বাচনটা, যে একটা 2026 সালের 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হলো এবং অতীতে আমরা দেখেছি আরও নির্বাচন হয়েছে, অন্যান্য নির্বাচনের সঙ্গে এই নির্বাচনের তুলনাটা কেমন দেখছেন, কেমন করছেন স্যার? আপনাকে অনেক ধন্যবাদ। আমার দৃষ্টিতে 2026 সালের 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটি অনুষ্ঠিত হলো, এটি আমি বলবো একটা অনন্য নির্বাচন। কারণ অতীতের নির্বাচনের সে অনেক অনেক গুণ আমার মনে হয় সুন্দর নির্বাচন হয়েছে। তা যদি আমি আরও ব্যাখ্যা করি, একদম সহজভাবে আমরা দেখতে পাবো, অতীতের নির্বাচনগুলোতে দেখবেন লোক ক্ষয় হয়েছে, মারামারি হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখবেন অনেক সমস্যার মধ্যে পড়েছে। এই নির্বাচনে কিন্তু প্রকৃতপক্ষে কোনো লক্ষ্য হয় না, 2 কি 3 লোক মৃত্যুবরণ করেছে। না মরলে আর আমাদের জন্য আরও ভালো হতো। আর আমরা দেখবেন আসন যে কোনো নির্বাচন কেন্দ্র থেকে সাধারণত ভোটার বক্স যেটাকে বলা, যেখানে বুথে নির্বাচন সব ভোটটা দিয়ে থাকে, হ্যাঁ, সেখান থেকে কিন্তু আমরা অগ্নিসংযোগও দেখব না,
অথবা দেখবো না ওই বাক্সটি লুট করে নিয়ে গিয়েছে, ধান খেতে পড়েছে, পাট খেতে, অথবা রেলওয়ে স্টেশনে পাশেও পড়েছে, এরকম ঘটনা ঘটে নাই। এবং সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে বাংলাদেশের কোনো নির্বাচনে, এমনকি 91 সালে নির্বাচনে, 96, 2001 সালে নির্বাচনও যারা হেরেছে তারা বলছে এই নির্বাচনটি সুন্দর হয় নাই, একটু সূক্ষ্ম একটি কারচুপির দিকে হয়েছে এটা বলছে। কিন্তু এই নির্বাচনটি দেখেন, এই নির্বাচন অনুযায়ী দুদিন পরে যে সরকার গঠিত হতে যাচ্ছে, সেখানে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় না বলে রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করতে চাচ্ছে, এবং তারই পাশাপাশি যিনি অপোজিশন পলিটিক্যাল পার্টির যে রোলটি প্লে করবে সেটি হচ্ছে জামাত ইসলাম। তাহলে জামাত ইসলামের আমির কিন্তু নির্বাচনে পরে বলল একটি সুন্দর নির্বাচন হয়েছে, হ্যাঁ। এবং যেটা বিএনপি প্রধান যিনি জনাব তারেক রহমান সাহেব, তিনি প্রশংসা করলেন এই নির্বাচনকে এবং ধন্যবাদ জানালেন নির্বাচন কমিশন সহ তত্ত্বাবধায়ক সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের সকলকে। তাহলে আমরা বলবো, সব দিক দিয়ে বলবো যে এখন পর্যন্ত নির্বাচনের যেই গুণগুলি সেটা সবাই স্বীকার করে। ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক টিম, ইউরোপিয়ান ইউনিয়নের পর্যবেক্ষক প্রশংসা করেছে যে এরকম নির্বাচন অনেক সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন, আমরা কোনো প্রাণ ক্ষয় দেখি না, কোনো মানে হানাহানির কারণে কোনো মৃত্যুর ঘটনা ঘটে নাই। অথচ আপনি বলেছেন যে 91-এ যে নির্বাচন, সেখানে কিন্তু আমরা জানি যে প্রায় 40 জনের প্রাণ ক্ষয় ঘটেছিল। সেটা 96-এ বা 2001-এ এই পর্যন্ত যে নির্বাচনগুলো সংগঠিত হয়েছে, এখানেও কিন্তু হানাহানি, সেন্টার দখল বা মারামারি, সেন্টারের দুই পক্ষের মধ্যে মারামারি, এসব হয়েছে, কিন্তু এবার এরকম কিছুই ঘটেনি। এটা একটা বিরল। আমিও স্যার নিজেই বিভিন্ন রাজধানীর কেন্দ্রে কেন্দ্রে গিয়েছি, এখানে একটা সম্প্রীতি ছিল, এখানে কোনো উত্তেজনা ছিল না, মারামারির কোনো পরিবেশ ছিল না, চরম একটা শান্তিপূর্ণ পরিবেশ বিরাজমান ছিল। তো স্যার আজকে আমরা যে রেজাল্টটা দেখলাম যে বিএনপির বিজয় হয়েছে, ঘোষিত যে ফলাফল, 299টি আসনে নির্বাচন হয়েছে, 300 আসনের একজন প্রার্থী শেরপুর 3 আসনে মারা যাওয়ার কারণে নির্বাচনটি স্থগিত আছে। এই 299টি আসনের মধ্যে বিএনপি পেয়েছে 212, আরো দুটো নির্বাচনী আসনের কেন্দ্রের নির্বাচনের ফলাফল নিয়ে স্থগিত হয়ে আছে, আর একটা নির্বাচন হবে। অর্থাৎ 300টি আসনের রেজাল্ট পেতে আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে, কিন্তু আমরা জানি যে 151টা পেলে সরকার গঠন করতে যায়, সক্ষম হয় সেই জায়গায় চলে গেছে, এবং আগামী মঙ্গলবার 17 তারিখে সংসদের দক্ষিণ প্লাজায় মন্ত্রিপরিষদের শপথ গ্রহণ করতে যাচ্ছেন তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে। স্যার এখন প্রশ্নটা হলো যে নির্বাচন, প্রথম প্রশ্নই আসে যে এই নির্বাচনে এই বিএনপির এই বিজয় এবং জামাতের, আমি মনে করি জামাত ইসলাম বাংলাদেশে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল প্রথমবারের মতন একটি বড় বিজয় নিয়ে বাংলাদেশের পার্লামেন্টে মানে বিরোধী দল হিসেবে আসীন হতে যাচ্ছে। তো বিএনপির উত্থান এবং একই সঙ্গে জামাতেরও উত্থান, মানে বিএনপির এই বিজয়, উত্থান বলবো না, বিজয় এবং জামাতের এই উত্থান, এটাকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন? এবং একই সঙ্গে এখানে স্যার একটা প্রশ্ন রয়ে যায় যে আওয়ামী লীগের মতন একটি বড় দল এখন কিন্তু এই নির্বাচনের মধ্যে ছিল না, তাদের ভোটাররা কিন্তু ছিল এবং তারা ভোটও দিয়েছে। সব মিলায় স্যার আপনি কীভাবে এটাকে মূল্যায়ন? প্রথম যে অংশটুকু সেটি বলবো, জামাত ইসলাম কিন্তু 1941 সালে প্রতিষ্ঠিত হয়েছে, এবং 41 সালে প্রতিষ্ঠিত হওয়ার পরে পাকিস্তান আমলে এবং গত কয়েকদিন আগে ফেব্রুয়ারি মাসের 12 তারিখে যে নির্বাচন হলো, এত আসন কিন্তু কখনো পায়নি জামাত ইসলাম, অনেক বেশি আসন পেয়েছে, 68, এবং তাদের মৃত্যুদের নিয়ে 77 সিট তারা পেয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, যেই প্রশ্ন আরেকটা বাড়তি সাথে যে প্রশ্নটি আপনার ছিল আওয়ামী লীগ সম্পর্কে, আওয়ামী লীগ যেহেতু এবার নির্বাচনে কিন্তু নেই, আগে নির্বাচনগুলো তো বাংলাদেশে আমরা দেখতাম আওয়ামী লীগ এবং বিএনপির দুটো শক্তিশালী রাজনৈতিক দল। 91 সালে আমরা যদি দেখি বিএনপি ক্ষমতায় এসেছে, আবার 96 সালে ভিন্ন প্রেক্ষাপট, আবার 2001 সালে ভিন্ন প্রেক্ষাপট, 2008-এ এসে ভিন্ন, অর্থাৎ মেজরিটেরিয়ান একটা পলিটিক্যাল সিস্টেম এখানে দাঁড়িয়েছিল, দুটো রাজনৈতিক দল ক্ষমতার পরিবর্তন হয়। তো ওই ভোটগুলি, তাদের ভোট কিন্তু কম না আওয়ামী লীগে, বিশেষ করে 15টি বছর যে স্বৈরাচারী শাসক অর্থাৎ এক নায়কতন্ত্র চালিয়েছিল, ফলশ্রুতিতে একটা পর্যায়ে দেখা গিয়েছিল পুরো দেশটাই আওয়ামী লীগের ভোটে বোঝায় এবং তাদেরই সবাই। কিন্তু আমরা দেখব তারা তাদের বিদায় হওয়ার পরে
জামাত ইসলাম কিন্তু শক্তিশালী রূপ ধারণ করলো। এই জামাত ইসলাম কিন্তু আওয়ামী লীগ ব্যান করে দিয়েছিল পর্যায়ে, কিন্তু সেই জামাত ইসলামী কিন্তু আমরা দেখব এখন পার্লামেন্টে অপোজিশন পলিটিক্যাল পার্টির রোল প্লে করলো। তার একটু অন্যতম কারণ হচ্ছে 71 জামাতে কন্ট্রোভার্সিয়াল রোল ছিল, আমাদের মুক্তিযুদ্ধকে তারা স্বীকার করেনি এবং ও সময় তারা একটা খুব খারাপ অবস্থায় পতিত হয়েছিল এবং শেখ মুজিবুর রহমান সাহেব রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে জামাতকে ব্যান করেছিল। ফলশ্রুতিতে আমরা দেখব এই জামাত ইসলাম ধীরে ধীরে পা করে হেঁটে এই পর্যায়ে এসেছে এবং এই ইলেকশনের সবচেয়ে বেশি ভূমিকা বেশি আসন পাওয়ার কারণ হচ্ছে 24-এর অভ্যুত্থানের একটি বিষয়। এই 24-এর অভ্যুত্থানে জামাত ইসলামের যে রোলটি, এটি ছিল পজিটিভ রোল, এটি আমাদের সত্যিকে স্বীকার করতেই হবে, পজিটিভ রোল। এবং যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরাও কিন্তু প্রকৃতভাবে জামাত সমর্থিত ছাত্র শিবিরে ছিল। আমরা দেখব 158 জন সমন্বয়কারীর মধ্যে 104 জনেই ছাত্র শিবির ছিল, যেটি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। ফলশ্রুতিতে তাদের একটা ব্যাপক ভূমিকা ছিল। এই আন্দোলনটা ছিল ছাত্র জনতার আন্দোলন। আন্দোলনের পরবর্তী পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হলে আন্দোলনে যারা ব্যাপক ভূমিকা পালন করে পৃথিবীর সমস্ত জায়গায় তাদের ভোট দিয়ে থাকে, ভালো ফলাফল করে। তাহলে বিএনপি কেন ভালো করেছে? বিএনপি কিন্তু 15টি বছর এই আন্দোলনের সাথে ছিল। তারা এই আন্দোলনের পুরো বিষয়টাকে তারা নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারে নাই, অর্থাৎ ক্যাশ করতে পারে নাই, কিন্তু তাদের ভূমিকাকে কিন্তু কেউ অস্বীকার করে না। তারাও যে একটা মেজর রোল প্লে করছে। ফলশ্রুতিতে কী হয়েছে, বিএনপি তুলনামূলকভাবে আসন বেশি পেয়েছে। জামাত ইসলাম তার যা সংগঠন হিসাবে এবং মোটামুটি তার ইয়াংদের মধ্যে তার একটু জনপ্রিয়তা বাড়ছে, মানে ছাত্র শিবিরে বিশ্ববিদ্যালয়গুলো নির্বাচনে ভালো রেজাল্ট করা, ফলশ্রুতিতে ওই জেনারেশনের ভোটটা তার ওখানে আসার ফলে এই আসনগুলি পেয়েছে। স্যার আপনি যেটা বলেন স্যার, আমি একটু ভিন্ন মত যদি পোষণ করি, যে জুলাই বিপ্লবে কি আপনি বলতে চাচ্ছেন বিএনপির বিশেষ ভূমিকা ছিল না, যেটা জামাতের বিশেষ ছিল? আমি কিন্তু স্বীকার করছি বিশেষ না, ব্যাপক ভূমিকা ছিল। তারেক রহমান সাহেব লন্ডনে বসে কিন্তু এই আন্দোলনটাকে নিয়ন্ত্রণ করেছেন। তার কারণ তিনি দেখবেন আন্দোলনে কীভাবে কী করতে হবে তার কর্মীদের সবসময় নির্দেশনা দিয়েছেন। তার দলে প্রেসিডিয়াম মেম্বারদের সাথে আলাপ আলোচনা করেছেন এবং স্ট্যান্ডিং কমিটি তিনি স্কাইপিতে কিন্তু সভাপতিত্ব করে সমস্ত সিদ্ধান্তগুলো দিয়েছেন আন্দোলনমুখী। আর যদি বিএনপির জন্যই তো প্রকৃতপক্ষে আন্দোলন হয়েছে, বিএনপি যদি মনে করেন 13 সালে ভূমিধর বিজয়ের পেছনে আন্দোলনের ভূমিকাও তো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। শুধু 15 বছরের আন্দোলন সংগ্রাম বা গুম খুনের শিকার হওয়ার বিষয়টাই শুধু জড়িত। হ্যাঁ, ওটা তো জামাত ইসলামও 15 বছর ধরে নির্যাতিত হয়েছে। জামাত ইসলাম হয়েছে, কিন্তু আপনি দেখেন এই যে আন্দোলনের শহীদ হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, হ্যাঁ, তিনি কিন্তু একটা সংখ্যাও দিয়েছে কতজন মারা গেছে, সেই তুলনায় দেখবেন বিএনপি কিন্তু বেশি শহীদ হয়েছে। গুম খুন হত্যা এগুলি কিন্তু 15টি বছরে বিএনপির বেশি হয়েছে। তারপর দেখবে জেলে ভরপুর অবস্থা, কয়েক লক্ষ লোক তাদের জেলে গিয়েছে, হ্যাঁ, এবং অনাহুত তাদের ঘর বাড়ি অনেক সময় জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। এটা কিন্তু বিএনপি বেশি করে ক্ষতিগ্রস্ত হয়েছে। কী জন্য? বিএনপি যেহেতু শক্তিশালী একটা অপোজিশন পলিটিক্যাল পার্টি ছিল আওয়ামী লীগের সময়। আপনি কি মনে করেন স্যার, এই 15 বছর ধরে বিএনপিকে ভেঙে দেওয়ার অনেক চেষ্টা হয়েছে, নেতাকর্মীরা জেলে গেছে, যে কোনো নেতা যখন মিছিল করেছে কোনো নেত্রী তার পরের দিন সে গুম হয়ে গেছে, এই কারণে বিএনপি একটা সময় রাজধানীতে বা বিভিন্ন জায়গায় দাঁড়াতেই পারতো না। আমরা দেখেছি স্যার ইলিয়াস আলী গুম হয়ে যাওয়া বা চৌধুরী আলমদের গুম হয়ে যাওয়ার পর থেকেই আস্তে আস্তে বিএনপি আস্তে আস্তে একটা ম্রিয়মান হতে থাকলো, কিন্তু বিভিন্ন সময় তাদের কর্মীরা সক্রিয় বিভিন্ন জায়গায় থেকেছে। তো 15 বছরে তাদের অসংখ্য নেতাকর্মী গুম হয়েছে, মারা গেছে, খুন হয়েছে বা নানাভাবে নির্যাতনের শিকার হয়েছে। আজকে যখন স্যার এই বিশাল বিজয় নিয়ে আসছে, বিএনপি এদেরকে কীভাবে মনে রাখবে? আপনি কি মনে করেন? আপনি যে প্রশ্নটা করলেন এই প্রসঙ্গে আমি বলবো এখানে তারেক রহমান সাহেবের কন্ট্রিবিউশন সবচেয়ে বড় ছিল। অর্থাৎ এই পার্টিটা কিন্তু এখানে কিন্তু তারেক রহমানের সৃষ্টিশীল রাজনীতি। যেমন আমি অনেক সময় বলে থাকি রাজনীতিতে আমার ছাত্র, আমি শুধু আমার প্রশংসা আমি তো করবই, কিন্তু তার কাজটাকে তো আমি বিশ্লেষণ করে করতেছি। আমি তো কাজ বিশ্লেষণ ছাড়া তার প্রশংসা করতেছি না। অর্থাৎ এই যে তার যে পার্টিটা দেখবেন এমন একটা ক্রাইসিস পড়েছিল, কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন মৃত্যুবরণ করে
তারপরে পার্টিটি বিএনপি ক্রাইসিস পড়েছিল হোসেন মোহাম্মদ এরশাদ যখন রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন, তখন কিন্তু বেগম খালেদা জিয়া পার্টিটাকে ধরে রেখেছিলেন এবং 91 সালে নির্বাচনের পরে কিন্তু আমরা দেখব বিএনপি আরও শক্তিশালী হয় এবং ওই সময় কিন্তু অনেকে আমরা রাষ্ট্রবিজ্ঞানীরা অন্য অন্য সবাই হাসতে হাসতে বলতো বিএনপি মিনস বেসিক্যালি নো পলিটিক্যাল পার্টি। হ্যাঁ, জিয়াউর রহমান সাহেব সময় হসপস পলিটিক্যাল পার্টি, বিভিন্ন জায়গার বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে লোক এসে পার্টি করে তৈরি করেছে। কিন্তু নির্বাচনের পরে ক্লাব 91 সালে নির্বাচনের পরে যখন ক্ষমতা আসলো অর্থাৎ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তখন কিন্তু আমরাই বলতাম না বিএনপি ডাজেন্ট নিড এনি ইন্ট্রোডাকশন হোয়েদার ইট ইজ এ পলিটিক্যাল পার্টি অর নট। অর্থাৎ এখন কোনো ইন্ট্রোডাকশন প্রয়োজন পড়ে না, এটা রাজনৈতিক দল কিনা। অর্থাৎ আন্ডার দ্য লিডারশিপ অফ বেগম খালেদা জিয়া বিএনপি বিকেম এ স্ট্রং পলিটিক্যাল পার্টি। অর্থাৎ অমনি ভূমিকা পালন করেছে তারেক রহমান সাহেব। বিদেশে বসে দেখবেন তৃণমূলের নেতাদের সাথে কিন্তু তিনি স্কাইপিতে আলোচনা করেছেন। তারপর তৃণমূল থেকে সিদ্ধান্ত নিয়েছেন তোমরা কি করো, এই আন্দোলনে কি তোমরা অংশগ্রহণ করবা, তাদের সিদ্ধান্ত হয়েছে। তারপর তাহলে সিদ্ধান্তটা গ্রহণ করা। তারপরে দেখবেন নির্বাচনে একটা পর্যায়ে কিন্তু পার্টির কিছু কিছু নেতারা তারা চেয়েছিল 120টি আসনের মাধ্যমে একটা কম্প্রোমাইজ করে আওয়ামী লীগের সাথে নির্বাচনে যে অপোজিশন পলিটিক্যাল পার্টির রোল প্লে করা। আমি ওই স্কাইপিতে একটা যেটা পেপারে দেখেছি, তারেক রহমান সাহেব চট্টগ্রামের তৃণমূলের নেতাদের সাথে আলোচনা করেছিল। একজন নেতা তাকে প্রশ্ন করেছিল, লিডার, অনেকে ভাইয়া বলে, ভাইয়া আমরা কি তাহলে 120টা আসনের নিয়ে অপোজিশন পলিটিক্যাল পার্টিতে যাবে এমন সিদ্ধান্ত হবে? তারেক রহমান সাহেব বলছিল তোমরা কি বলো, তোমরা কি এটাকে একটু কম্প্রোমাইজে যাবা, না আমরা আন্দোলনের মাধ্যমে এই সরকারকে হটিয়ে নির্বাচন করব, তারপর রাষ্ট্রীয় ক্ষমতায় যাব। ফলশ্রুতিতে কী হলো, ওই আন্দোলনমুখী হলো, কর্মীদের উজ্জীবিত করলেন। নেতারা কি বলেছিল? গ্রাসরুট নেতারা তখন ধন্যবাদ জানিয়েছিল, প্রশংসা করেছিল, করতালি দিয়েছিল। অর্থাৎ তারাও চেয়েছে। তো তারেক রহমান সাহেব সিদ্ধান্তগুলো নিতেন ওই মাটিও মানুষের সাথে আলাপ আলোচনা করে, ও তার ওই মাটিও মানুষের স্বার্থের জন্য, যার জন্য কিন্তু আজ পর্যন্ত তিনি এখানে আছেন। এবং এটাই হচ্ছে তার সৃষ্টিশীল রাজনীতি। রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে আমরা বলি রাজনীতিতে সেই টিকে থাকবে যিনি সৃষ্টিশীল সিদ্ধান্ত গ্রহণ দিতে পারবে। সৃষ্টিশীল যে না হবে সে রাজনীতিতে টিকে থাকতে পারে না। মুসলিম লীগ তো একসময় পাকিস্তান স্বাধীন করেছে, মুসলিম লীগ আছে নেই, তার আপনার চড়াই উত্তরায় পেরিয়ে কিন্তু বিএনপি আজ পর্যন্ত এখানে এসেছে। অর্থাৎ রাজনীতির যে সিদ্ধান্তগুলো সাধারণত সুন্দর সৃষ্টিশীল হচ্ছে। এই যে আওয়ামী লীগে দেখবেন 15টি বছর প্রসঙ্গে আপনি বলেন একটু, যে আওয়ামী লীগ তো নিষিদ্ধ হলো, কিন্তু এবার ভোটে তাদের দল নানাভাবে বিভক্ত হয়ে গেছে এবং অধিকাংশই আওয়ামী লীগের সমর্থক ভোটার যারা, তারা অনেকেই কোথাও কোথাও বিএনপিকে ভোট দিয়েছে, কোথাও কোথাও জামাত ইসলামকে ভোট দিয়েছে। এই যে প্রেক্ষাপট তৈরি হলো, আওয়ামী লীগের টিকে থাকা আগামী দিনের রাজনীতি কেমনভাবে কীভাবে দেখছেন? আমি বলবো দেখেন, এখানে কিন্তু দেখেন আওয়ামী লীগের নেতৃত্বে যে দেউলিয়ত্ব, এটা আমি দেখব। অর্থাৎ তারা কিন্তু ওই 15টি বছরও তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, এবারও কিন্তু সঠিক সিদ্ধান্তটা নিতে পারলো না। অর্থাৎ তারা সিদ্ধান্ত নিলে কি, হাসিনা ওয়াজেদ কিন্তু ইন্ডিয়াতে বসে, দিল্লি বসে সিদ্ধান্ত দিলেন তোমরা এই ইলেকশন বয়কট করো। তার পুত্র জয় কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে বসে বললেন যে তোমরা এই ইলেকশন বয়কট করো। ইলেকশন কি বয়কট হয়েছে? হয়নি। আপনি যে প্রশ্নটা করলেন, তার কর্মীরা, নেতারা কোনো কোনো জায়গায় বিএনপির পক্ষে, কোনো কোনো জায়গায় জামাতের পক্ষে, কোনো কোনো জায়গায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে তারা ভোট দিতে বলেছে। ফলশ্রুতিতে কী হয়েছে, তাদের যে পার্টিটা অত্যন্ত দুর্বল হয়েছে। কারণ লিডারশিপের নেতৃত্ব যদি শক্তিশালী না, সঠিক না হয়, তাহলে কিন্তু কর্মীরা আর ওই নেতার অধীনে কর্মকাণ্ড করতে আগ্রহ প্রকাশ করে না। আমি সহজভাবে বলছি, আমার এর কনস্টিটিউয়েন্সি হচ্ছে মাদারীপুর 1 শিবচর, পদ্মা নদীর ব্রিজের ওপারে। ওখানে দেখবেন আওয়ামী লীগের নেতারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু করে বলছে একদিকে, আর বলছে ধানের শীষে ভোট দেয়। আবার যদি আপনি দেখবেন টাঙ্গাইলে যেখানে কাদের সিদ্দিকী সাহেবের ভাই লতিফ সিদ্দিকী সাহেব দাঁড়িয়েছেন, সেখানে কিন্তু আওয়ামী লীগ কী করেছে, লতিফ সিদ্দিকীকে ভোট দিয়েছে। তাহলে এক এক সময় কোনো কোনো জায়গায় জামাত ইসলামকে ভোট দিয়েছে তারা জয়লাভ করানোর জন্য। তাহলে এটা তো প্রকৃতপক্ষে নেতৃত্বের যেই সিদ্ধান্ত অথবা নেতৃত্বের যেই গুণাবলীর দিকগুলি, সেগুলি তারা রক্ষা করতে পারে না আওয়ামী লীগ।
স্যার এখানে দুটো প্রশ্ন আছে। আপনি মুসলিম লীগের কথা বলেন যে বিলুপ্ত হয়ে গেছে প্রায়, এবার নির্বাচনে আমাদের মুসলিম লীগের দেশে। কোনো অংশগ্রহণ নেই। হ্যাঁ, আবার আমরা দেখলাম এবার নির্বাচনে জাতীয় পার্টিও একদম যাচ্ছে কোনো বিলুপ্ত একটি পর্যায়ে। আসনেও জিততে পারে না, আর আওয়ামী লীগ নিষিদ্ধ ছিল। আমরা দেখলাম যে মুসলিম লীগ বিলুপ্ত হয়ে গেল 71 সালে তাদের ভূমিকার কারণে, আবার 24 সালের ভূমিকার কারণে কি আওয়ামী লীগ এরকম বিলুপ্তির ঝুঁকির মধ্যে পড়ে গেল কিনা? এখন প্রশ্ন হচ্ছে কি, মুসলিম লীগের প্রেক্ষাপটটা একটু ভিন্ন আঙ্গিকে ছিল। তা মুসলিম লীগ কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল এই ঢাকাতেই। ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিন যেটা, ওটা নবাবদের জলসাখানা ছিল, বাগান বাড়ি ছিল, তো ওখানেই কিন্তু মুসলিম লীগ গঠিত হয়েছিল। এই মুসলিম লীগ কিন্তু সেই দেশে, বাংলাদেশে নেই, এটা কিন্তু পশ্চিম পাকিস্তানে আছে। প্রশ্ন হচ্ছে 71 সালের প্রেক্ষাপটে কিন্তু আমাদের এই অঞ্চলে বাংলাদেশে নষ্ট হয়েছে, পশ্চিম পাকিস্তান কিন্তু ভিন্ন আঙ্গিকে তারা আছে, সেটা আমরা নেব। এখন প্রশ্ন হচ্ছে ওই ক্ষেত্রে আমি বলবো আওয়ামী লীগ অত্যন্ত দুর্বল হয়েছে, একদম ধ্বংস হবে কি না সেটা নির্ভর করবে তাদের নেতৃত্বের উপরে, সিদ্ধান্তের উপরে। নাকি স্যার এটা শুধু তাদের নেতৃত্বের উপর নির্ভর করবে না, বর্তমান যিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমানের ভূমিকাও আছে এখানে। ধরেন যে উনি একটা কথা কিন্তু নির্বাচনের আগে বলেছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা বা তাদের সন্তান সন্ততিরা যদি চায় রাজনীতি করার জন্য সেই সুযোগ হতেও পারে, এরকম একটা প্রতিশ্রুতি কথা। উনি কিন্তু এর উনি মধ্যে কিন্তু এটা নির্বাচনে ভোট সংগ্রহের জন্য বলেছেন না, তার ব্যক্তিগত কোনো ইচ্ছা আছে যে হ্যাঁ, সে তো নির্বাচনে ভোটের কৌশল তো নেবেই তিনি, কিন্তু প্রশ্ন হচ্ছে আরেকটা কথা কিন্তু বলছে ওখানে, অর্থাৎ যারা এই 15টি বছর গুম খুন হত্যার সাথে জড়িত তাদের দেশীয় আইন অনুযায়ী বিচার হতে হবে, এটা উনি বলেছেন। এইটা উনি বলেছেন। তাহলে হচ্ছে ওই আইনে কারা পড়ে যাবে একটু লক্ষ্য করুন, শেখ পরিবারের অধিকাংশরা পড়ে যাবে। তারপর আওয়ামী লীগের যে যারা আমরা দেখব বড় বড় যারা ডিস্ট্রিক্ট লেভেলের নেতারা বিভিন্ন জায়গায় তারা পড়ে যাবে। তো এ পড়ে যাওয়ার পর তারা মাঝারি ধরনের নেতারা কতটুকু রিস্ক নিয়ে তারা পার্টি করবে সেটিও দিয়ে আমাদের বিশ্লেষণ করতে হবে। আরেকটি হচ্ছে কি, হ্যাঁ, তারা যদি আবার সঠিক সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের মাটিও মানুষের দিকে লক্ষ্য রেখে সিদ্ধান্ত নিয়ে রাজনীতি করতে চায় তাহলে কিন্তু খারাপ হবে না। বিভিন্ন দেশে দেখা গেছে এই ধরনের রাজনৈতিক দলকে সংশোধনের সুযোগ দেওয়া হয়, সংশোধনের সুযোগ দেওয়া হয়, আবার কিছু কিছুতে ব্যান করা হয়, ভুল স্বীকার করে আবার রাজনীতি ফিরে আসা। আবার আমরা একই সঙ্গে দেখি যে জার্মানিতে নাৎসি বাহিনীর আর ফিরে আসার সুযোগ হয়নি, ইতালিতে ফিরে আসার হ্যাঁ ইতালিতেও ফিরে আসার সুযোগ হয়নি। বাংলাদেশের প্রেক্ষাপটে এখন জামাতের যে ধরনের আমরা উত্থান দেখলাম, একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল, এবং একই সঙ্গে এই রাজনৈতিক দলটির বিরুদ্ধে 71 সালে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেওয়ার একটা চরম অভিযোগ এবং প্রমাণও রয়েছে, যেটা তারা এখনো ভুল স্বীকার করে নাই। সেই প্রেক্ষাপটে বিএনপির সামনের যে রাজনীতি, সেইখানে তাদের কাকে বেশি প্রয়োজন মনে করেন, যে জামাত ইসলামকে না আওয়ামী লীগ? বিএনপি, জামাত এবং আওয়ামী লীগকে বেশি প্রয়োজন না ভেবে বিএনপির বেশি ভাবা উচিত হবে এদেশের জনগণের তাদের প্রয়োজন বেশি, জনগণমুখী। সেই ক্ষেত্রে গণতন্ত্রের দিকে গণতান্ত্রিক পরিবেশের দিকে, কালচারের দিকে লক্ষ্য দিতে হবে। অ্যাট দ্য সেম টাইম মাটিও মানুষ সার্বভৌমত্বের দিকে লক্ষ্য রাখতে হবে। তারেক রহমান সাহেব কিন্তু একটা প্রশ্ন করেছিল আপনার পররাষ্ট্রনীতি বিভিন্ন, তিনি কিন্তু বলছেন যে আমার দেশের মানুষ যেটা চাবে, আমার দেশের সার্বভৌমত্বের উপর ভিত্তি করে আমি রাজনীতি করব, এটা হলো আসল নিয়ম, তা নাহলে টিকে থাকতে পারেন। আওয়ামী লীগ আজকে কেন তো খারাপ অবস্থা, আমার দেশের সার্বভৌমত্বের প্রতি তিনি দৃষ্টি দেননি, অর্থাৎ আধিপত্যবাদীরা তার উপর যে সমস্ত সিদ্ধান্ত দিতে বলেছে সেটাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন। তারেক রহমান সাহেব কিন্তু বলছেন তার দেশের জনগণ, মাটি মানুষ এবং এই দেশের এমন সিদ্ধান্ত গ্রহণ করবেন না আধিপত্যবাদী শক্তি যেন ওখান থেকে লাভ। হ্যাঁ, গতকাল স্যার যে সংবাদ সম্মেলন করেছেন সেখানে একজন ভারতীয় গণমাধ্যম কর্মী প্রশ্নের উত্তরে উনি কথা বলেছেন যে আমার জনগণ যেমন চাবেন তেমনভাবে সিদ্ধান্ত নেব আমি। কারণ উনি এটার মাধ্যমে একটা চমৎকার উত্তরও দিয়েছেন, এটা খুব ভালো প্রশ্ন। আমি স্যার প্রশ্ন করছি যে জামাত ইসলাম এবং আওয়ামী লীগ, এখন জামাতের এখন উত্থান হলো বাংলাদেশের মধ্যে একটা দেশে, স্যার এটা তৃতীয় বিশ্বের একটি দেশ, এবং এখানে অধিকাংশ মানুষই হচ্ছে যে এখনও শিক্ষার আলোয় পৌঁছায় না, এবং একই সঙ্গে দারিদ্রতা রয়েছে, সেখানে ধর্মের রাজনীতিরা অনেক প্রকটভাবে বিরাজমান। সেইটা ভর করেই জামাতের এই উত্থান হলো কিনা। এবং একই সঙ্গে ধরেন যে আপনি যদি মনে করেন যে আওয়ামী লীগেরও যে ঐতিহ্য রয়েছে, সেই ক্ষেত্রে আওয়ামী লীগ কি একেবারে বিলুপ্ত হয়ে যাওয়ার ঝুঁকির মধ্যে পড়ে গেল, না কোন দিকে যাবে দেশটা? মানে এই রাজনীতিগুলো কি বন্ধ করে দেবেন? আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয়ে যায় তাহলে সেটা বিএনপির জন্য লাভ হবে, না দেশের জন্য লাভ হবে, না জামাতের জন্য লাভ হবে? আমি প্রথমেই বলবো যে জামাত ইসলাম কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কিন্তু ভোট বেশি হয়েছে, তার কারণ তার ভোটটা বেড়েছে, জামাতের নেতারা মানে সত্যি বলে,
তারপর তারা চুরি করে নেটে এমন একটা বিষয় তৈরি করে ফেলছিল এখানে। কিন্তু এই নির্বাচনে কিন্তু জামাত ইসলামের নির্বাচনের পরে কিন্তু আমি দেখবো আমরা পাবলিক ওপিনিয়ন যেটা সার্ভে করে দেখতেছি, সেখানে আবার কিন্তু যে ভোট দিয়েছে সেই কিন্তু আবার প্রশ্ন তুলেছে যে এই জামাত ইসলামকে তো নির্বাচনের কয়েকদিন আগেও আমরা অত্যন্ত প্রশংসা করেছি, কিন্তু এই জামাতের কর্মীরা তো আমরা দেখব ভোটারদের টাকা দিয়েছে। এই যে এখানে কিন্তু মূল্যবোধ ইসলামিক মূল্যবোধের সাথে কন্ট্রাডিক্ট করে। আমি দেখব একজন ব্যারিস্টার সাহেব জামাত ইসলাম যিনি টক শোতে এত প্রবলভাবে কথা বলতেন, ন্যায়ের ইনসাফের পক্ষে কথা বলতেন, তার মানি ব্যাগ থেকে যখন তিনি টাকা দিলেন চাওয়ালাকে, অর্থাৎ শাহরিয়ার কবির সাহেব, আমি নাম বলতে চাচ্ছি না, আমরা দেখেছি ভিডিওটা, হ্যাঁ। তাহলে হচ্ছে এখন কিন্তু তিনি চুপ শিখেছেন। তিনি যখন টক শোতে কথা বলবেন আগের মতো ইমেজ নিয়ে, আগের মতো শক্তিশালী ভয়েস নিয়ে কথা যে আদর্শিক কথা বলতো কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সেটা তাদের পারবে না, অনুপস্থিত ছিল। এবং আমরা দেখেছি নির্বাচনের আগের দিন বিভিন্ন জায়গায় টাকা সহ জামাত ইসলামের নেতাকর্মীরা ধরা পড়েছেন। একই সঙ্গে আমরা দেখেছি যে বিএনপির নেতাকর্মীরা ধরা পড়েছেন। আমি আদর্শিক জায়গাটায় যে জামাত যে জায়গাটা বিএনপি কিন্তু তুলনামূলকভাবে কম পড়েছে। এবার আপনি বিএনপি কিন্তু তুলনামূলকভাবে কম পড়েছে। আরেকটা আপনাকে বলি, যে সমস্ত এলাকাগুলো সাধারণত আমাদের বাংলাদেশে দরিদ্রপীড়িত মঙ্গা যে সমস্ত এলাকায় লেগে থাকতো আগে নর্থ বেঙ্গলে, ওখানে জামাত ভালো কী জন্য ভালো করছে জানেন? খুব সম্ভবত তারা বিশাল অঙ্ক নিয়ে টাকার অঙ্ক নিয়ে নেমেছিল, তারা খুব শখ করে কৌশলে তারা বলছে অনেক দিন আগে থেকে তারা যে কীভাবে ভোটারদের আকৃষ্ট করা যায়, অর্থনৈতিক সাহায্য অথবা যেটাকে আমরা নির্বাচনের সময় উৎকোচ হিসেবে ধরবো, এইভাবে কিন্তু তারা কৌশল খাটিয়ে আসনগুলিও বৃদ্ধি করতে পেরেছে। আমরা স্যার দেখি একটা পত্রিকা এইভাবে আসছে, পত্রিকায় জামাত কোন কোন অঞ্চলে ভালো করেছে তার একটা ম্যাপের উপর দিয়েছে, এবং আমরা দেখছি যে খুলনা অঞ্চলে জামাত ভালো করেছে, উত্তরবঙ্গে ভালো করেছে। উত্তরবঙ্গে স্যার আপনি যেটা বলেন মঙ্গা পীড়িত অঞ্চল, দরিদ্র পীড়িত অঞ্চল, খুলনা অঞ্চলে স্যার এটা আওয়ামী লীগের একটা বেল্ট ছিল। খুলনা কিন্তু সেটা সাতক্ষীরা অঞ্চল, যেখানে সাগর অঞ্চলে যেটা দেখবেন, যেটা সাতক্ষীরা 4টে সিটি আপনার জামাত বরাবরই এখানে ভালো করে। এবার দেখলাম যে যশোরের 6টা সিটের মধ্যে 5টা জামাত ইসলাম পেয়েছে, একটা বিএনপি পেয়েছে, অথচ এই আসনগুলোর অধিকাংশই একসময় আওয়ামী লীগ পেত। খুলনাতেও প্রায় একই অবস্থা। আমি আপনাকে যেটা বলবো, আওয়ামী লীগ পেত, কিন্তু আমরা দেখবো একের সময় 91 সালের নির্বাচনে কিন্তু আমরা দেখবো বিএনপি, 2001 সালের নির্বাচনে কিন্তু ওখানে কিন্তু আমরা দেখবো এক একটা নির্বাচনে এক একটা আওয়ামী লীগ বিএনপির মধ্যে ভাগাভাগি হতে বেশি। আর সাতক্ষীরা যেটা আপনি বলছেন এটা সত্যি, ওটা ওই অংশটুকু জামাত শক্তিশালী ছিল। চাপাইতে, উত্তরবঙ্গের চাপাই আমাদের গবেষণায় আমরা যেটা পেয়েছি, চাপাইতে কিন্তু ওই অঞ্চল কিন্তু আবার জামাত ইসলাম বেশি ছিল। এটা কিন্তু ঐতিহাসিকভাবে বর্ডার এলাকাগুলো পাকিস্তানের সময় কিন্তু আমরা দেখব বিশেষ করে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট বেশি থাকে। কেন? ওই যে বর্ডার এলাকা ভারতীয় যে সমস্ত সোলজার আছে অথবা যারা সীমান্ত রক্ষা বাহিনী আদি কিলিংগুলি হয়, যার জন্য বর্ডারের লোকগুলি বেশি অ্যান্টি ইন্ডিয়ান থাকে। আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাকে, সেটা হচ্ছে 1947 সালে যখন পাকিস্তান সৃষ্টি হয়, তখন কিন্তু মাওলানা ভাসানী নির্বাচন হয়েছিল কোন অঞ্চল কোথায় যাবে। বর্ডার এলাকাগুলিতে মাওলানা ভাসানী জ্বালাময়ী বক্তব্য দিতেন, এবং দেখা গিয়েছিল পাকিস্তানের পক্ষেই কিন্তু তৎকালীন ইস্ট পাকিস্তানে বেশি ভোট পড়েছিল। এই এটা এখন সীমানা নির্ধারণ এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই জন্য দেখবেন ওই ভোটগুলি এখন বর্ডার এলাকায় জামাত ইসলাম তারা বেশি। সাতক্ষীরা তো 70 সালের নির্বাচনে ভালো করেছিল জামাত ইসলাম, মুসলিম লীগ ঐতিহাসিকভাবে ওইখানে তারা ভালো। স্যার এবারে নির্বাচনে আমরা দেখছি যে ভোটের যে রেশিও এসেছে তাতে জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে প্রায় 49.97%, অর্থাৎ 50%। অন্যদিকে আমরা দেখছি দাঁড়িপাল্লা জামাত ইসলাম পেয়েছে 31.76% ভোট, আর শাপলাকলী নতুন দল এনসিপি তারা পেয়েছে 3.05। এই যে ভোটের পরিসংখ্যান, জামাত ইসলাম বিগত নির্বাচনে 2008 সালের নির্বাচনে 17টি আসন পেয়েছিল, 1991 সালের নির্বাচনে 18টি, 1996 সালের নির্বাচনে 3টি আসন পেয়েছিল, আর এইবার 68টি আসন পেয়েছে। এটা জামাত ইসলামের রাজনীতিতে অনেক বড় ধরনের উত্থান, এবং ভোটের পরিসংখ্যানেও বিশাল বড় উত্থান বলে। আগামী দিনে যদি আরও 5 বছর পরে যে নির্বাচন আমরা আশা করি যে সুষ্ঠু নির্বাচন হবে, গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় থাকবে, সেই ক্ষেত্রে জামাতের এই ভোট আরও বাড়ার মানে সম্ভাবনা কতটুকু দেখছেন আপনি স্যার? সেটা আমি এভাবে বিশ্লেষণ করতে চাই, দেখতে চাই, সেটা নির্ভর করবে বিএনপি যেহেতু ক্ষমতায় আসতেছে তাদের
কর্মসূচির উপর কর্মকাণ্ডের উপরে নির্ভর করবে। অর্থাৎ তাদের কর্মকাণ্ডগুলি এবং তাদের কর্মসূচিটাও যদি জনমুখী না হয় তাহলে আমার মনে হয় ক্ষতিগ্রস্ত হবে। আর বিএনপির একটা সুন্দর বিষয় তারা পেয়ে গিয়েছে, সেই বিষয়টা হলো কীভাবে এতগুলো আসনে বা জামাত ইসলাম পেল। অর্থাৎ যদি ওই নতুন কৌশল বের করে অর্থাৎ ওটা প্রতিহত করতে পারে তাহলে কিন্তু বিএনপি ভালো হবে। হ্যাঁ, আমরা এই আমাদের দুর্বলতাটা ছিল, এই দুর্বলতা কেটে ওইখানে অনেকগুলো আসনে বিদ্রোহী প্রার্থী, হ্যাঁ, তারপর ওই যে বিদ্রোহী প্রার্থী ছিল। তারপরে আমরা দেখবো যে সমস্ত দরিদ্র এলাকা যে সমস্ত অঞ্চলগুলো আমরা দেখব মঙ্গাপীড়িত আগে ছিল, সেই অঞ্চলগুলিতে তারা নতুন স্ট্র্যাটেজি নিতে হবে, নতুন কৌশল নিতে হবে, কর্মসূচি নিতে হবে। ওই যেটা তারেক রহমান সাহেব ফ্যামিলি কার্ড, যেটা বিভিন্ন দিকে যে পদ্ধতিগুলি নিচ্ছেন, এগুলি নিয়ে যদি অগ্রসর হতে পারেন, ওটা যদি ফলপ্রসূ হয় তাহলে আমার মনে হয় অসুবিধা হবে না। আর আমার মনে হচ্ছে কি তারেক রহমান সাহেব সাকসেসফুল এই জন্য হবেন, তিনি কিন্তু অত্যন্ত গভীর পর্যালোচনা করে পদক্ষেপ দিচ্ছেন। দুজন রাজনৈতিক নেতার বাসায় তিনি গেলেন, একজন হচ্ছে জামাতের আমির, আরেকজন হচ্ছে এনসিপির লিডার। দুজনের বাসায় কিন্তু গিয়েছেন। এটি কিন্তু পাশ্চাত্য দেশেগুলো হয়ে থাকে। ওয়েস্টার্ন পলিটিক্যাল কালচার যেখানে আছে, গণতন্ত্রে অপোজিশন পার্টি সম্মান শ্রদ্ধাবোধ করায়, ছোট হোক বড় হোক, পজিশনে যারা আসে তারা অপোজিশন পলিটিক্যাল পার্টিকে মনে করে আজকে তিনি অপোজিশন, কালকে তিনি প্রাইম মিনিস্টার হতে পারেন, ওইভাবে সম্মানটি দেওয়া হয়। তারেক রহমান সাহেব কিন্তু একইভাবে তিনি কী করলেন, শফিকুর রহমান এবং নাহিদ সাহেবকে এক সম্মান প্রদর্শন, এটি একটি ইতিহাস সৃষ্টি হয়েছে, পলিটিক্যাল কালচার তৈরি হয়েছে। পাশ্চাত্যের কালচার উনি এখানে আমদানি করলেন এবং এটা একটা ভালো কালচার। হ্যাঁ, গণতন্ত্র কিন্তু ওই পরামর্শ সহিষ্ণুতা, যেটা টলারেন্স যদি গণতন্ত্রে না থাকে তাহলে গণতন্ত্র শক্তিশালী হয় না। উনি তো স্যার লন্ডনে ছিলেন এই দীর্ঘ নির্বাচিত জীবনে 17 বছর। ওখানে ওয়েস্টমিনিস্টার উনি দেখেছেন যে ব্রিটিশ পার্লামেন্টের কার্যক্রম এবং ওখানকার গণতান্ত্রিক রীতিনীতি সম্পর্কেও উনি অনেক বেশি ওয়াকিবহাল হয়েছেন, সরাসরি দেখেছেন। একই সঙ্গে এ বিষয়ে ওনার পড়াশোনাটাও আমরা দেখেছি যে উনি ওখানে বসে পড়াশোনা করতেন বা গবেষণা করতেন, এইগুলো কিন্তু আমাদের কাছে খবরে আসতেছে। এখন বিষয়টা হচ্ছে যে তাহলে আগামী যে মন্ত্রিসভা হতে চায়, আর একটা প্রশ্ন আসে যে পরশুদিন আগামী মঙ্গলবার, হ্যাঁ, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রথমবারের মতন সরাসরি উন্মুক্ত প্রান্তরে পার্লামেন্টের মানে সরকার গঠন হতে যাচ্ছে। এইখানেই বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছিল, এখানেই জিয়া রহমানের জানাজা অনুষ্ঠিত হয়েছিল, এখানেই শহীদ হাদির জানাজা অনুষ্ঠিত হয়েছিল এবং এখানেই জুলাই সনদ চার্টার স্বাক্ষরিত হয়েছিল। এটা ঐতিহাসিক একটা স্থান হয়ে গেছে এবং সেখানেই বেছে নিলেন। এর পেছনে আপনি কি কার্যক্রম দেখছেন স্যার? আমি দেখব সুন্দর সিদ্ধান্ত নিয়েছেন। তার কারণ হচ্ছে এইভাবে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যেখানে জনগণের কাছাকাছি যেতে চাচ্ছেন, জনগণের কাছাকাছি আমি যাই, এটা ভালো হবে। এবং আমার মনে হয় আরেকটি হচ্ছে কিন্তু দেখবেন এখানে এবার কিন্তু অতিথি যারা আসবে তাদের কিন্তু আপনি দেখতে পাবেন সংখ্যাও বাড়িয়েছে এবং বিদেশ থেকে যারা আসবে সেখানেও আমরা দেখব যারা আসবে তারা আগ্রহ প্রকাশ করেছেন। সব দিকে আমরা দেখব যে না, সিদ্ধান্তগুলো ভালোই নিয়েছেন তিনি। মন্ত্রিপরিষদ গঠনের উপরে নির্ভর করবে আগামী দিনের রাষ্ট্র কেমন পরিচালনা, এরকম একটা কথাবার্তা বাজারে বা বিভিন্ন মিডিয়ায় ভাসছে স্যার, আপনি কীভাবে দেখছেন? এটা তো সত্যি নির্ভর করবে, যদিও প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, অর্থাৎ আমরা যারা শ্রেণীকক্ষে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে, টিচার হিসেবে যারা পড়াই এবং পড়ে থাকি, সেখানে দেখব পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের মধ্যমণি হচ্ছে প্রাইম মিনিস্টার। হ্যাঁ, উনি হচ্ছে মধ্যমণি, ওনাকে কেন্দ্র করে ক্যাবিনেট গঠিত হয়ে থাকে। উনি যে কোনো সময় ক্যাবিনেট গঠন করতে পারেন, পোর্টফোলিও বন্টন করবেন, ভেঙে দিতে পারেন এবং ওনার উপর নির্ভর করবে কিন্তু লিডারশিপটা কীভাবে দেওয়া। আর সেখানে যদি আবার ওই যোগ্যতা সম্পন্ন মন্ত্রীদের না আনে তাহলে কিন্তু সুবিধা করতে পারবে না। সেখানে মেধাভিত্তিক আনতে হবে, সৎ নেতৃত্ব আনতে হবে। ওই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব দেখবেন মেধাবীদের নিয়ে আসতেন, বাংলাদেশ চতুর্দিক থেকে সৎ নিয়ে আসছেন। সততা হচ্ছে একজন ব্যক্তির রাজনীতিবিদদের সবচেয়ে বড় গুণ। 2500 বছর আগে সক্রেটিস বলেছিলেন সততাই একমাত্র হচ্ছে সম্পদ আর বাকি সকলেই হচ্ছে বিপদ।
সততাই একমাত্র পথ, আর বাদ বাকি যা আছে মানুষের সবই বিপদ ডেকে নিয়ে আসে। তাহলে তারেক রহমান সাহেবের ক্যাবিনেটে যদি সৎ মন্ত্রী, যোগ্য মন্ত্রী, মেধাবী সম্পন্ন মন্ত্রীদের স্থান দিতে দেন, তাহলে আমার মনে হয় তার সরকারটিও ভালো হবে, যেমন করে তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এমনকি তার মাতা বেগম খালেদা জিয়াও এই পদটি গ্রহণ করেছিলেন। স্যার এখানে আরেকটি প্রশ্ন আমার কাছে আসলো আমার মাথায়, যেটা হচ্ছে যে তারেক রহমানের এখন বয়স প্রায় 60 বছর। আমরা এই হিসাবটা কখনোই মাথায় রাখিনি যে ওনার বয়সটা কত। ওনার দেখতে শুনতে ওনার ফিটনেস তরুণের মতন, মানে মনে হয় যে হয়তো 40 বা 45 বছর বয়স। বাট লক্ষণীয় বিষয় হচ্ছে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী যার বয়স 60 বছর। অথবা আমি যদি এভাবেও বলি, ডক্টর মোহাম্মদ ইউনূস তো প্রধান উপদেষ্টা, ওনার ও সবচেয়ে বেশি বয়স মানুষ, কিন্তু উনি একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান। শাহাবুদ্দিন সাহেবও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, কিন্তু উনি হচ্ছে প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হচ্ছে শেখ মুজিবুর রহমান। অন্যদিকে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বয়সও তখন প্রায় 40-এর কাছাকাছি বা আশপাশে। বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন তখনও ওনার বয়স বেশ কম ছিল। শেখ হাসিনা যখন প্রথম প্রধানমন্ত্রী তখন ওনার বয়স বেশ কম ছিল, কিন্তু তারেক রহমানের বয়স 60, অর্থাৎ সবচাইতে বয়োজ্যেষ্ঠ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে বাংলাদেশ। সেক্ষেত্রে ওনার উপরে বা নিচে তরুণ নেতৃত্ব বা প্রবীণ নেতৃত্ব, স্যার এইটার সম্মিলনটা কীভাবে ঘটানো? এটা হচ্ছে কি, তারেক রহমান সাহেবের বয়স 60 ইয়ার্স কাছাকাছি হয়তো বা, কিন্তু তারেক রহমান সাহেব কিন্তু তার যে মনোবল এবং তার যে কর্মকাণ্ড সেটা কিন্তু মনে হয় এখনও তরুণদের মতো তিনি অগ্রসর। তার কর্মসূচি কিন্তু তারুণ্য নির্ভর কর্মসূচি, এবং আমরা রাজনীতিবিদ হিসাবে তাদের সংজ্ঞায়িত করি যে পলিটিশিয়ানে কী থাকতে হবে, কারেজ, কারেক্ট ডিসিশন, কুইক ডিসিশন। এটা কিন্তু তারেক রহমান সাহেব আছে। কারেজ থাকতে হবে, সাহস থাকতে হবে, সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, ওই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করতে হবে খুব দ্রুত গতিতে। এইগুলি কিন্তু তার আছে। সেই দিকে যদি লক্ষ্য রেখে মন্ত্রিসভাকে পরিচালিত করতে পারেন তাহলে হয়ে যাবে। ওই বয়সটাও তখন আর সামনে আসবে না, 60 ইয়ার্স সামনে আসবে না। তারুণ্যটাকে তিনি সামনে নিয়ে আসতে পারবেন। তারুণ্য নির্ভর তিনি রাজনীতির যেটা, ওইটাকে সামনে রেখে তিনি অগ্রসর হতে পারবেন। আমার মনে হয় তার ক্যাবিনেটটা এবার হয়তো বা বয়সদের বার্ধক্য এবং মধ্য বয়সের নেতাদের একটা সমন্বয় সাধিত হবে। জি স্যার, ধন্যবাদ স্যার। আপনার কাছে আরেকটা প্রশ্ন, যে আপনি বললেন আপনার ছাত্র ছিলেন উনি, আপনি ওনার বিষয়টা ভালো জানেন, যে আপনি সেই কারণেই বোধহয় এই বিষয়গুলো ওনাকে পর্যালোচনা করতে পারলেন যে তারুণ্য নির্ভর একটি ক্যাবিনেট হবে এবং একই সঙ্গে নবীন প্রবীণের সমন্বয় হবে। আমরা আশা করি যে হ্যাঁ, ওনার মন্ত্রী পরিষদ ভালো হোক, এবং ওনার কাছে জাতির অনেক বড় প্রত্যাশা হচ্ছে যে গণতন্ত্র যেভাবে ধ্বংস হয়ে গেছে গত 17 বছর ধরে, সেটা উনি আবার পুনর্গঠন করবে, যা রাষ্ট্র পুনর্গঠন করবে। রাষ্ট্র পুনর্গঠনের ক্ষেত্রে স্যার আমরা দেখেছি যে গত 18 মাস ধরে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার প্রস্তাব বাস্তবায়নের জন্য একটা জুলাই সনদ স্বাক্ষর করেছে। এই জুলাই সনদটা স্যার, তার উপর ভিত্তি করে হ্যাঁ না ভোট হয়েছে, এবং হ্যাঁ ভোটে বিপুল সংখ্যক মানুষ ভোট দিয়েছে। 4 কোটি প্রায় 80 লক্ষ মানুষের ভোট হ্যাঁ পক্ষে পড়েছে, অন্যদিকে 2 কোটি প্লাস কত ভোট পড়েছে নায়ের পক্ষে। আমরা যদি বলি স্যার যে হ্যাঁ না ভোটের মাধ্যমে, যে গণভোটের মাধ্যমে যে রায়টা আসলে জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে, অন্যদিকে বিএনপি 2/3 মেজরিটি পেয়েছে, তাহলে যদি বিএনপি ইচ্ছা করে যে এই হ্যাঁ না ভোটের সেই জুলাই সনদে যেখানে তারা অনাপত্তি দিয়েছিল, নোট অফ ডিসেন্ট, সেই যেগুলো যদি বাস্তবায়ন না করে, তাহলে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠন বা প্রধানমন্ত্রীর মেয়াদ 2 বারের বেশি হতে পারবে না, এই যে যেসব প্রস্তাবগুলো নিয়ে বিএনপির পিআর পদ্ধতি, উচ্চকক্ষ পিআর পদ্ধতি বিএনপির বিপক্ষে অনাপত্তি দিয়ে রেখেছে, এইগুলো বাস্তবায়ন কীভাবে হবে স্যার? মানে জুলাই সনদ বাস্তবায়নে এই বিপুল সংখ্যাগরিষ্ঠতা, বিএনপির বিপুল সংখ্যাগরিষ্ঠতা বাস্তবায়নে কোনো বাধা হয়ে দাঁড়াবে কি না? এটা হয়েছে কি, আপনি যে প্রশ্ন করলেন সেখানে দুটো বিষয়। একটি বিষয় হচ্ছে এখানে একটা গণভোট আছে, এটা সত্যি। আরেকটি হচ্ছে বিএনপি অ্যাবসোলিউট মেজরিটি পেয়েছে। দুটো কিন্তু, একটা সিম্পল মেজরিটি আর একটা অ্যাবসোলিউট মেজরিটি। অ্যাবসোলিউট মেজরিটি হচ্ছে আপনার 2/3 আসন তার হয়েছে, যে কোনো সময় তিনি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করতে পারবেন। আর প্রশ্ন হচ্ছে এখন, যেহেতু এটা গণতান্ত্রিক পদ্ধতিতে অগ্রসর হচ্ছে, বিএনপি কিন্তু একটি পার্টি, সেই হানা ভোট যেটা বলেন, বিএনপি তারেক রহমান সাহেব কিন্তু হা ভোট দিতে বলছেন,
এবং বিএনপি কিন্তু ওই সনদের একটি পার্টি। আমার গ্রেট ব্রিটেন সম্পর্কে আমি যা বলি, ওয়েস্টার্ন সোসাইটিতে এইভাবে একসাথে কিন্তু এতগুলি সনদ হয় না। যেমন পিটিশন অফ রাইটস, বিল অফ রাইটস, ম্যাগনা কার্টা গ্রেট ব্রিটেনে একে ধীরে ধীরে আসছে। হ্যাঁ, অনেক একটা আসছে, তারপর একটা অনেক দেরিতে আসছে, প্রয়োজনের ক্ষেত্রে আসছে। এগুলি হঠাৎ করে এসেছে এখানে, যার জন্যই বিএনপি ওই সময় অনেক আপত্তি দিয়েছিল। কিন্তু আমার মনে হয় বিএনপি ওই স্ট্যান্ডটা এখন অন্যভাবে নিতে পারেন, কারণ দায়িত্ব তো তার উপরে। অর্থাৎ এই যে এতগুলো ভোট পড়েছে, আর একবার ভোট যেটা, এটাকে কিন্তু ইগনোরেন্স করেন, নেগলেক্ট করে দেখেন, তাহলে হয়তো বা তিনি ভাবতে পারেন, বিএনপির যিনি নেতা জনাব তারেক রহমান সাহেব এবং বিএনপির নেতৃত্ব সকলেই মিলে ভাবতেও পারেন নেক্সট ইলেকশন তো আমার জনগণের নিকট যেতে হবে। তখন জনগণ কি বলবে, যে আমরা এই যে ভোটটা দিলাম ভোট, এটা তুমি তো আমাদের মর্যাদা দেও নাই, তাহলে এবার তুমি আসছো। বিএনপি তো এখানে নোট অফ ডিসেন্ট অনাপত্তি দিয়ে রেখেছে, তারা সম্মত না। বিএনপিকে তো মানুষ ওইটা জেনেই ভোট দিয়েছে। সে তার সংখ্যা কিন্তু কিছু অল্প ছিল যেটা, এবং সেখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ওটার সাথে কিন্তু আবার জড়িত করে দিয়েছিল ইউনূস সাহেব, যেটা কাজ করছে। ইউনূস সাহেব তো খুব এই বিষয়ে খুব দক্ষ, এবং তার পশ্চাতে আলী রিয়াজ সাহেব তিনিও অনেক বেশি দক্ষ। তার এটা তো দক্ষ, তারা একটা এমন একটা দেশের এজেন্ডা এখানে নিয়ে আসছেন, যেটাকে আমাদের স্বীকার করতে হবে, অনেকে না জানলে অনেকে জানে, সেই দিকে অগ্রসর হচ্ছেন। আমার মনে হয় ইন্টারনাল অ্যাক্টিভিটিস অথবা পলিটিক্সের মধ্যে লক্ষ্য রেখে অ্যাট দ্য সেম টাইম এক্সটার্নাল অ্যাক্টরসদের উপর লক্ষ্য রেখে বিএনপি সিদ্ধান্ত গ্রহণ করবে যে আমরা কোন দিকে যেতে চাই। আপনার উত্তরটা আমি সহজভাবে দিচ্ছি, কারণ উইলিয়াম বি মাইলাম এই যেখানে আলী রিয়াজ সাহেব চাকরি করতেন উড্রো উইলসন সেন্টারে, উনি কিন্তু এসেছিলেন 7-8 মাস আগে, এসে বলছিলেন সাংবাদিকদের যে আমরা 2001 সালে একটা আশ্বাস পেয়েছিলাম শেখ হাসিনা ওয়াজেদের নিকট থেকে, যেন কি 8 সালে নির্বাচনের পরে ক্ষমতায় এসে তিনি এই সনদগুলো এইগুলো তিনি সংশোধন করবেন, এইভাবে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করবেন। উনি করেন নাই। এবার এই শব্দ তার, এবার এগুলি আমরা করাবো। আমি ক্লিয়ার। ফলশ্রুতিতে কী করছে দেখেন, ধীরে ধীরে আলী রিয়াজ সাহেব সবাই আলাপ আলোচনা করে বিএনপিকে একটা পয়েন্টে এনেছে। কিন্তু আমার মনে হয় বিএনপি দেশীয় এবং ইন্টারন্যাশনাল প্রেক্ষাপট বিশ্লেষণ করে অগ্রসর হবে। ধন্যবাদ স্যার। এখানে আমার আর একটা প্রশ্ন, রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব কিন্তু প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টের পক্ষে এবং প্রেসিডেন্ট ছিলেন। আজকে আমরা যদি দেখি যে বিপুল সংখ্যক ভোট পেয়েছে, 49.97% ভোট বিএনপির পক্ষে এসেছে এবং দাঁড়িপাল্লার পক্ষে 31.76%। যদি রাষ্ট্রপতি শাসিত সরকার হতো, বাংলাদেশে যদি সেই পদ্ধতি চালু থাকতো যেটা আমেরিকাতে আছে, তাহলে কি সেটা কতটা ভালো হতো? মানে সংসদীয় পদ্ধতির সরকার পদ্ধতি, এইটা বিএনপি তার নিজের এজেন্ডা থেকে বেরিয়ে গিয়ে 1991 সালে জনগণের কাছে যে আপনি যেটা বললেন যে পূর্ব প্রতিশ্রুতির মোতাবেকই কিন্তু ওই সময় সংসদীয় পদ্ধতি ফিরে গেছে। বেগম খালেদা জিয়া ওইটা বাস্তবায়ন করেছিলেন, এটা দাবি ছিল, 3 দলীয় জোটের রূপরেখায় ছিল। তো রাষ্ট্রপতি শাসিত সরকার বাংলাদেশের যিনি প্রেসিডেন্ট হন বা যে দেশে সার্বভৌমত্বের সবার ভোট পেয়ে হন, অর্থাৎ এই যে 6 কোটি ভোটারের ভোট কিন্তু একজন প্রেসিডেন্ট পান, আর একজন পার্লামেন্টারিয়ান একজন সংসদ সদস্য একটি আসনের ভোট পান, অর্থাৎ এখানে 2 লক্ষ বা 3 লক্ষ ভোট উনি পান, উনি সংসদ সদস্য হন, আর অন্যদের ভোট তার সঙ্গে যুক্ত হয়। সেই ক্ষেত্রে একজন প্রেসিডেন্টের সার্বভৌমত্বের প্রতীক হিসেবে বেশি শক্তিশালী অবস্থান থাকে না একজন প্রধানমন্ত্রীর শক্তিশালী অবস্থান থাকে? আসলে দুটোই গণতান্ত্রিক ফর্মেট। আপনি যে প্রশ্ন করেছেন দুটোই গণতান্ত্রিক। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট, গ্রেট ব্রিটেন, আমার দুটো দেশকে তুলনা করে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট গ্রেট ব্রিটেনে এবং ইন্ডিয়াতে। হ্যাঁ, ইন্ডিয়াতে আছে। আমরা দুটি ওয়েস্টার্ন কান্ট্রিজ যেহেতু বই করলাম, তো সেখানে কিন্তু প্রশ্ন হচ্ছে যে দুটোই কিন্তু গণতান্ত্রিক। প্রশ্ন হচ্ছে বাংলাদেশে আমরা দেখব যে কোন পদ্ধতিটিকে 91 সাল থেকে গ্রহণ করেছে, এবং সেটি কিন্তু জনগণের ম্যান্ডেটের ভিত্তিতে একটি স্বৈরাচারী এরশাদ সরকারের বিপক্ষে একটা জনগণের আন্দোলন ছিল, আন্দোলনের প্রেক্ষাপটে পরিবেশটা সৃষ্টি হয়েছে। এটা কিন্তু বিএনপি অ্যামেন্ডমেন্ট করে আবার পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে যেতে পারতেন। 2001 সালে নির্বাচনে তারা 2/3 মেজরিটি আসন পেয়েছিলেন, যাননি। কারণ কি, জনগণের রায়কে তিনি কনসেন্টকে সম্মান প্রদর্শন করেছেন। সিমিলারলি আমার মনে হয় ওই দৃষ্টিকোণ থেকেই বিএনপি পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টটাকে
এই বর্তমানে বেছে নিয়েছেন। কিন্তু প্রথম দিকে তো বিএনপির আসল দিক ছিল, যেটা ভিত্তি ছিল প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট। তবে আপনি ভোটটা যেভাবে বললেন সেভাবে অন্যভাবে বলতে পারি, প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে কিন্তু প্রেসিডেন্টের অপোজিশনে দাঁড়ান, তার ভোটটাও যদি দেখতে হবে কতটুকু ভোটের ব্যবধানে। উনি যদি মনে করেন 51% ভোট পান, অপোজিশন পলিটিক্যাল পার্টির যিনি দাঁড়ান লিডার 49% পেলে, সেটা দেখতে হবে একদম পুরো ভোটগুলি পায় না। তো ওটা একটা হয় কি গণতান্ত্রিক ব্যবস্থা একটা আমরা তো বিষয়ের স্যার দেখি উপরে যে ফ্রান্সে এটা আপনার 2বার ভোট হয়ে যায়, যদি হ্যাঁ সেটা 50% ভোটের হিসেবে চলে যায়। দিতে হয়, সেটা করতে হয়, সেটা একটা পদ্ধতি। কিন্তু আমার মনে হয় এই পদ্ধতিগুলি ধীরে ধীরে, যেমন আপনার আনুপাতিক হালে যে নির্বাচনটা আপার হাউস, এটা সম্পর্কে আমাকে আমার লেখাও ছিল, আমার বক্তব্য ছিল আপার হাউস ওকে একটা এসে, কিন্তু লোয়ার হাউসকে যেটা করা হবে আপনার আনুপাতিক হারে, এটার পক্ষে কিন্তু আমি ছিলাম না। কেননা এটা কিন্তু আমরা দেখি যে সমস্ত দেশগুলোতে আছে তাতে পলিটিক্যাল স্টেবিলিটি আসে না, ইনস্টেবিলিটি আসে। কিন্তু ওয়েস্টার্ন সোসাইটির সাথে আমার বাংলাদেশকে কিন্তু এই মুহূর্তে কম্পেয়ার করলে চলবে না, অর্থাৎ আমার আরও সময় লাগবে ধীরে ধীরে স্যার আপনি উচ্চকক্ষের কথা বললেন, এখন যে আনুপাতিক হার আমরা ভোটের দেখলাম, জামাত ইসলামের দাবি হচ্ছে যে এই ভোটের রেশিও অনুযায়ী উচ্চকক্ষে তাদের আসন বন্টন করে দিতে হবে। আর যদি বলা হয় যে যে আসন তারা পেয়েছে 68টা আসন, সেই অনুপাতে তাদেরকে উচ্চকক্ষের সদস্য করতে হবে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে ভোটের রেশিওটাই হয়তো তারা বেশি আসন পাবে, কিন্তু এই বিষয়ে কিন্তু বিএনপি সম্মতি দেয়নি। অর্থাৎ জুলাই চার্টারে এরকম কোনো জায়গায় বিএনপি এই জায়গার এই পয়েন্টের উপরেই কিন্তু অনাপত্তি দিয়ে রেখেছে। এখন আগামী দিনে পার্লামেন্টের উচ্চকক্ষ গঠন হলে সেই ক্ষেত্রে কিভাবে এই যে সমস্যাটার সমাধান হবে স্যার? না, আপনি যেটা বললেন এটা 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 কিন্তু রাইট, এটা একটা কন্ট্রোভার্সির মধ্যে আছে। আজ পর্যন্ত কিন্তু কোনো এটা সঠিক সিদ্ধান্ত হয় নাই। কারণ বিএনপি দেখবে যে সেই তার যদি আপনার আসন অনুযায়ী ওটা ভাগ বাটোয়ারা করা হয় তাহলে বিএনপি আসন বেশি পাবে। আর যদি আপনি ওই যে কাস্টিং ভোট যেটা, ওটার উপর যদি ভিত্তি করা হয় তাহলে জামাত ইসলামের অবস্থা ভালো হবে। ফলশ্রুতিতে এখানে হয়তোবা আপনার পরবর্তী পর্যায়ে যদি দুটো দল যদি মীমাংসার মাধ্যমে সমস্যার সমাধান না করতে পারে, আদালতের সম্মুখীন হতে পারে। নির্বাচন কমিশনও যদি সঠিক সিদ্ধান্ত না দিতে পারে, কনভিন্স করতে না পারেন দুটো বড় দলকে, তাহলে হয়তোবা আদালতের মাধ্যমে সমস্যার সমাধান হতে পারে। স্যার বিপুলে বিজয়ের পেছনে তারেক রহমানের ক্যারিশমাটা কি স্যার, আপনি কিভাবে দেখছেন? এই ক্যারিশমা তো সবাই তারেক রহমানকে দিবে। এই জন্য কেন সিনসিয়ারলি বলেন, তারেক রহমান সাহেব যদি লন্ডন থেকেও তিনি জয়লাভ করাতে পারতেন, কিন্তু আজকে তিনি বাংলাদেশে আসার পর কিন্তু আরও বেশি আসন পেয়েছে। কী জন্য? অর্থাৎ তার প্রতি আস্থা বাড়ছে। নবীন যারা তারাও মোটামুটি তার পিছনে ধাবিত হয়ে স্লোগান দিয়েছে, তাকে দেখার জন্য মানুষ অস্থির হয়ে গেছে, হাত মিলানোর জন্য। এটাই তো হচ্ছে আপনার ক্যারিসমেটিক লিডারের বৈশিষ্ট্য। তবে এই ক্যারিসমেটিক লিডারের দুটো একটা খারাপ দিক আছে। ওই ক্যারিসমা যদি ধরে না রাখতে পারে তাহলে কিন্তু দেশের জন্য, পার্টির জন্য, দুটোর জন্য তার ক্ষতি হবে। এই জন্য তার খুব কঠিনভাবে তার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এবং প্রতিটি মেজরিটি স্যার ঝুঁকির কারণ এটা বলতে হচ্ছে। অনেক সময় এটা হয়ে থাকে, তার কারণ বাংলাদেশে 73 সালে নির্বাচনে আওয়ামী লীগ এটা দেখেন। তারপর আমরা দেখব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবেরটা দেখব, 2001 সালেরটা দেখব। তারপরে আমরা পরবর্তী পর্যায়ে 111-এর পরে আওয়ামী লীগও কিন্তু এমনভাবে আসন নিয়ে ক্ষমতা আসার পর তো নির্বাচনে দেয় নাই। 13 সালে দেয় নাই, 18 সালে হয় নাই, 24 সালে কোনো। তাহলে স্যার এইরকম ঝুঁকিটা বেশি আমরা সামনে দেখি, যে নির্বাচনই দেয়নি। যে কথাটা বললেন যে 2008 সালে নির্বাচনের পরে আওয়ামী লীগ আস্তে আস্তে নির্বাচন থেকে সরে গেছে। কিন্তু আমি আশাবাদী, কেন অনেক ঘাত প্রতিঘাতে তারেক রহমান সাহেব, বাংলাদেশের মানুষ গণতন্ত্র চায় স্যার, গণতন্ত্রের জন্য মানুষ লড়াই করেছে। নির্বাচন দিবেন বিধায় তিনি আজকে জামাতে আমির সাহেবের বাসায় গিয়েছেন, তিনি নাহিদ সাহেবের বাসায় গিয়েছেন। 5 বছর পরে আরেকটা নির্বাচন আসবে, দেবে বিধায় আমার মনে তিনি এই গণতান্ত্রিক পদাঙ্ক অনুসরণ করতেছেন। স্যার এই কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা বললেন। তো আমরা দেখেছি জামাতের আমির প্রথমে একবার বললেন যে নির্বাচন সুষ্ঠু হয়েছে, পরে ভোটের দিনে বললেন 30টা আসনে তারা আপত্তি জানিয়েছে। আবার সামনে পার্লামেন্ট বসছে, শপথ গ্রহণ আছে আপনার 17ই ফেব্রুয়ারি বিকেল 4টায় সংসদে দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। এই 3টে আসনের যে আপত্তি দিয়েছে 30টা আসনে, সেক্ষেত্রে এই
পার্লামেন্ট গঠন, সরকার গঠনে কোনো বাধা তৈরি করবে কিনা, বা বাধা সৃষ্টির কোনো পরিকল্পনার অংশ আছে কিনা স্যার? আপনার প্রশ্নের মধ্যে আমার মনে হয় উত্তর আসছে, তার কারণে বাধার সৃষ্টি হতে পারে বিধায় কিন্তু এই 17 তারিখে যেটা শপথ অনুষ্ঠানটি হবে, আগে পার্লামেন্টের মেম্বারসদের, পরবর্তী পর্যায়ে ক্যাবিনেট ফর্ম করা হবে। এটা হচ্ছে কেন, ওই যেটা আমরা অভ্যুত্থানের পরে যেইভাবে সরকারটি গঠন করা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, সেটা কিন্তু কিছু কনস্টিটিউশন অনুযায়ী হয়েছে, কিছু কনস্টিটিউশনের বাইরে হয়েছে। এই ফলশ্রুতিতে ওই বিষয়গুলোই কিন্তু যেন ভয় পাচ্ছে, এবং তার কারণ আমার প্রতিবেশী একটি রাষ্ট্র, এবং আওয়ামী লীগ বলতেছিল এটা অবৈধ সরকার, অবৈধ সরকার। কিন্তু 17 তারিখের পরে কিন্তু আর অবৈধ হবে না। যখন সরকারটি গঠিত হবে, গণতান্ত্রিক সরকার গঠিত হবে, আর 17 তারিখে সবচেয়ে শপথ পার্লামেন্ট মেম্বারদের করা অপরিহার্য। কেন, নিয়ম আছে যেদিন প্রজ্ঞাপন জারি করা হবে তার 3 দিনের মধ্যে শপথ অনুষ্ঠিত হতে হবে। তাহলে 14 তারিখ মনে হয়েছে, 15, 16, 17 তারিখে তার প্রজ্ঞাপন জারি শপথ। আর ওইটা যদি বলা হয় যে না, নির্বাচনে অর্থাৎ ভোটের পরে করতে হবে, তাহলে আবার কনস্টিটিউশনে একটা কনস্টিটিউশনাল ক্রাইসিস দেখা যাবে। ফলশ্রুতিতে আমার মনে হয় এটা করা। আপনি বললেন যে অন্তর্বর্তীকালীন সরকার অনেক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ বা অনেক কার্যক্রম ছিল মানে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বা যায় না, বা অনেক বিষয় ছিল যেহেতু প্রেসিডেন্টের অধীনে শপথ নিয়েছে সেটা সাংবিধানিকও বটে। এই অবৈধর কথাটা বললেন স্যার, অন্তর্বর্তী সরকার কি কোনো কারণে অবৈধ আপনি মনে করেন? না, আমি বলবো কেন, সত্যিকার এটা সহজভাবে একদম আমি গ্রান্টও দিয়েছি কয়েকটি ভাবে। বিপ্লব এবং অভ্যুত্থানের পরে যে সরকার গঠিত হয় ওটা কখনো অবৈধ সরকার হয় না। বিপ্লব এবং অভ্যুত্থানের মাধ্যমে হলে বৈধ সরকার হয়, এটা অভ্যুত্থানের মাধ্যমে সরকার আছে বৈধ। কিন্তু তাদের উচিত যদি একটা বিপ্লবী সরকার গঠন করত, তাহলে মনে করেন শহীদ মিনারে গিয়ে এই কনস্টিটিউশনকে ফেলে দিত, অর্থাৎ মুগ্ধ জননী অথবা ওই শহীদ আবু সাইদের পিতাকে এনে তারা শপথ গ্রহণ করতেন শহীদ মিনারে। অন্যভাবে হতো, এইগুলি আসতো না। তারা যেহেতু প্রথম থেকে কনস্টিটিউশনে কিছু মানছে, কিছু মানে না, এই বিধায় কনস্টিটিউশন কোথায় কিন্তু অন্তর্বর্তী সরকারের কথা নেই। ফলশ্রুতিতে বিভিন্ন দিকে অসুবিধা দেখে তারা কি এটাকে বৈধ করার জন্য এটা জাস্ট এই নির্বাচনটা করার পরে 17 তারিখে শপথ গ্রহণ করতেছে। আচ্ছা আচ্ছা স্যার, তাহলে আপনি বলছেন যে এটা বৈধ সরকারি বটে? হ্যাঁ, পুরো বৈধ সরকার। এবং নির্বাচন না হলে শেখ হাসিনা তাদের বৈধ ছিল, শেখ হাসিনা দাবি করে আসছেন ইন্ডিয়া থেকে বিভিন্ন সময়। 17 তারিখে পরে যদিও শতভাবে ওনাকে কেউ থামাতে পারবে না, বলবো অবৈধ অবৈধ, তাতে কিছু যায় আসে না। সারা দুনিয়া দেখবে তার যে ভারতে তিনি এখন আশ্রয় নিয়েছেন, সে ভারতের রিপ্রেজেন্টেটিভ পাঠাচ্ছেন শপথ অনুষ্ঠানে। মার্কিন যুক্তরাষ্ট্র অভিনন্দন জানিয়েছেন, গণপ্রজাতন্ত্রী চীন অভিনন্দন জানিয়েছে, বাকি কে রয়েছে? স্যার এখন একটা প্রশ্ন স্যার, আমরা দেখছি আমরা বিভিন্ন গণমাধ্যমে নানাজনকে নিয়ে স্যার নানা খবর মানে প্রকাশ হচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করে সেই দলের পরবর্তী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন। কোনো গণমাধ্যমে স্যার আপনার নামটি এসেছে স্যার, আপনি এটা কীভাবে, আপনি কিছু জানেন কিনা স্যার? রাষ্ট্রপতি সেটা আমারটা বাদ দেন, আমি যেটা বলি সেটা হচ্ছে, হ্যাঁ এটা যেটা এখন প্রশ্ন, সেটা পার্টি এবং বিশেষ তারেক রহমান সাহেব নির্বাচন করে, যিনি প্রধানমন্ত্রী, তিনি কার সাথে কাজ করে কমফর্টেবল ফিল করবেন, রাষ্ট্রপতি তার কী হবে, সে কীভাবে তার সিদ্ধান্তগুলো, পার্টির সিদ্ধান্তগুলো গ্রহণ করবে কিনা, তারপরে প্রকৃতপক্ষে সে যদি এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন যে প্রাইম মিনিস্টারের কোনো সিদ্ধান্তখানে রাখতেছে না, তাহলে কিন্তু সংঘাত দেখা দেয়, ফাংশন করে না পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে প্রেসিডেন্ট কিন্তু অর্নামেন্টাল হেড, প্রেসিডেন্ট নামে মাত্র রাষ্ট্রপ্রধান, সমস্ত ক্ষমতা প্রাইম মিনিস্টার পার্লামেন্টের হাতে। আমরা ছাত্রদের পড়াই নির্বাহী বিভাগের পার্লামেন্ট ক্যান ডু অ্যান্ড আনডু এভরিথিং except making a woman a man. গ্রেট ব্রিটেনের পার্লামেন্ট এত শক্তিশালী, সব করতে পারে, শুধুমাত্র নরকে নারী আর নারীকে নর করতে পারে না। বাংলাদেশের পার্লামেন্টে কিন্তু তাই অত্যন্ত শক্তিশালী, অর্থাৎ সব করতে পারে। সেই ক্ষেত্রে প্রেসিডেন্টের কিন্তু কোনো এখতিয়ার নেই। এখন প্রেসিডেন্ট যদি পার্লামেন্টের যে বিলটি যেটি পাঠাবে প্রেসিডেন্টের, সেটি অযাচিতভাবে তিনি হস্তক্ষেপ করেন, তখনই সংঘাত দেখা দেবে। যার জন্য প্রাইম মিনিস্টার সবসময় চাবেন তার বিশ্বস্ত এবং এমন একটি জায়গায় তিনি সিদ্ধান্ত গ্রহণ করবেন যে সিদ্ধান্তের সামনে যেন কোনো অসুবিধা না হয়। স্যার এখানে অনেকেই বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস
কে প্রেসিডেন্ট করা হতে পারে, এরকম একটা গুঞ্জন রয়েছে। সেই ক্ষেত্রে তারেক রহমান সাহেব তাকে ভাবতে পারেন কিনা, বা ইউনূস সাহেব তার জন্য কতটা সুইটেবল হবে, অথবা যদি বলি যে আন্তর্জাতিক বিশ্বে ইউনূস সাহেবের যে পরিচিতি এবং গ্রহণযোগ্যতা রয়েছে সেটা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য ইউনূস সাহেবের গ্রহণযোগ্যতা কেমন হবে, যদি উনার নামটা প্রেসিডেন্টের তালিকায় আসে বা উনি কখনো তারেক রহমান সাহেবের চিন্তা ভাবনা করে আমার মনে থাকেন। হয় ভালো হবে। কেন ভালো হবে? ইউনূস সাহেবের কিন্তু ইন্টারন্যাশনাল যে সমস্ত ফিল্ডে পৃথিবীর বিভিন্ন জায়গায় তার সম্পর্ক আছে, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান সরকার প্রধানের সাথে তার সম্পর্ক, ওই দেশগুলির বিজনেস ম্যাগনেট যারা আছে তাদের সাথে ভালো সম্পর্ক, সেই দিকে হয়তোবা লিঙ্কেজগুলি পাবেন, ভালোভাবে পেতে পারেন। তবে এখানে অবশ্য আপনি যেটা বলছেন সেখানে যদি আবার মার্কিন যুক্তরাষ্ট্র যদি চায় তাহলে হয়তোবা জনাব তারেক রহমান সাহেবকে বলতে পারেন যেন ইউনূস সাহেবকে নিয়ে গভর্নমেন্ট ফর্ম করো। আবার তারেক রহমান সাহেব যদি মনে করেন যে না, ইউনূস সাহেব আমার এমন কর্মকাণ্ডে যেটা আমি সিদ্ধান্ত গ্রহণ করবো ওগুলি নাও মানতে পারেন। স্যার এখানে এই যে আপনার জুলাই চার্টারে যে জায়গাটা আছে, অনেকগুলো সাংবিধানিক পোস্ট নিয়োগ দেওয়ার ক্ষমতা প্রেসিডেন্টের হাতে অর্পণ করার বিষয়টা রয়েছে। সেই জায়গাটা, সেই সাংবিধানিক পোস্ট যেমন ধরেন যে নির্বাচন কমিশনার, সেটা যদি বা প্রধান বিচারপতি, সেটা যদি নির্বাহী বিভাগের প্রধানের কথা না শুনে প্রেসিডেন্টের কথা, তখন একটা কন্ট্রোভার্সি তৈরি হতে পারে। ওই দিকে বিভিন্ন দিকে এটা হতে পারে। তার জন্য কারণ এবারে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট কিন্তু দেখবেন ভিন্ন ভাগে, কারণ প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টার পাওয়ারটা কেসে কিন্তু শেয়ারিং হচ্ছে, যেটা আগে ছিল পুরো প্রাইম মিনিস্টারের হাতে। এই জন্যই কিন্তু অনেক সময় চিন্তা করবে জনাব তারেক রহমান সাহেব চিন্তা করবেন যে আমার প্রেসিডেন্ট কোনভাবে হবে, কোনটা হবে, ওইভাবেই যে হয়তো উনি প্রেসিডেন্টকে বেছে নেবেন। স্যার আপনি অনেকক্ষণ আমাদেরকে সময় দিলেন। banglanews24.com-এর এই এডিটরস চয়েসের আপনাকে আমন্ত্রণ জানিয়েছিলাম, আপনি গতদিন এসেছিলেন, আজকেও আসলেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক। দেশের নির্বাচন, বিগত দেশের রাজনীতি এবং সামনের রাজনীতি কী হতে যাচ্ছে এ নিয়ে অত্যন্ত মূল্যবান কিছু পরামর্শ এবং যুক্তিসঙ্গত কথা তুলে ধরলেন, পর্যালোচনা দিলেন। আমরা আশা করি এর দ্বারা আপনারা উপকৃত হবেন, অনেক কিছু জানতে এবং বুঝতে পারবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী কোনো অনুষ্ঠানে। ততক্ষণ ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবার ধন্যবাদ। খোদা হাফেজ।